নমস্কার। বাংলা স্ফিয়ারে রাত্রি ৯টার ভিডিওতে একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়েই শুরু করছি। নতুন বছরে কি পশ্চিমবঙ্গে একটা নতুন দল হতে চলেছে? সাধারণত আমি এরকম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কোনো কিছু করা পছন্দ করি না, কিন্তু যেহেতু সেই দেবতার গ্রাসে ছিল না, গ্রামে গ্রামে সেই বার্তা লুটি গেল ক্রমে। যেদিকেই কান পাচ্ছি সেখানেই শুনছি বাংলায় নাকি একটি নতুন দল হচ্ছে। যেসব বিশ্লেষকদের আপনারা দেখেন পরিচিত মুখ টেলিভিশনে, তাদের অনেকেও দেখলাম এই একই ভবিষ্যৎবাণীতে সায় দিচ্ছে। অতএব আমার মনে হলো যে বিষয়টা একেবারে অবহেলা না করে, আবার ডেফিনিটিভ ভাবে কিছু বলার জায়গায় আমি নেই বলে, কিন্তু এটাকে অবজ্ঞা আমি করতে পারি না। এ ব্যাপারে আমার যা মূল্যায়ন আমি আপনাদের সেটা জানাই। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো পশ্চিমবঙ্গে যদি কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে একটা সম্পূর্ণ নতুন দলের। এখন আমার ধারণা ছিল আর.জি. করের আন্দোলন যেভাবে নাগরিক আন্দোলনে পর্যবসিত হয়েছিল, তাতে এই আন্দোলনকে যদি ওই নাগরিক আন্দোলনের অভিমুখটাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পিত পন্থা বেরোতো, তাহলে একটা সমূহ সম্ভাবনা ছিল একটা নতুন দল গড়ে ওঠার। কেননা আর.জি. কর আন্দোলন চোখের সামনে দেখিয়ে দিয়েছে শহরাঞ্চলে শিক্ষিত মধ্যবিত্ত মানুষ বর্তমান রাজ্য সরকার সম্পর্কে কতখানি বিক্ষুব্ধ, এবং দিনের পর দিন রাস্তায় নেমে রাতের পর রাত জেগে রাস্তা দখল করে একেবারে আবালো বৃদ্ধ বনিতা যে দৃশ্যের অবতারণা করেছিলেন স্বাধীন পশ্চিমবঙ্গে, আমরা কখনো তা হতে দেখিনি। এখন সেই আন্দোলন শেষ পর্যন্ত আজকে টিম টিম করে মেট্রো চ্যানেলের একটা সভা মঞ্চ থেকে এখনো পর্যন্ত মুখ উঁচিয়ে আছে। যাদের আন্দোলন ছিল তারা যুদ্ধক্ষেত্রে নেই, রণাঙ্গনে নেই, আবার থাকতে পারে কখনো, সেরকমও মনে হচ্ছে না। আর আন্দোলন তো আমার বাড়ির পোষ্য নয় যে আমি উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে। এটা একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, যার মধ্যে দিয়ে অনেক সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনারই একটা দিক ছিল এই আর.জি. কর আন্দোলনকে প্রাথমিকভাবে জেলা স্তরে সম্প্রসারিত করা, এবং সমাজের শুধু ডাক্তার নয়, শুধু স্বাস্থ্য নয়, এই গোটা পশ্চিমবঙ্গটাই যে একটা অসুস্থতার টার্মিনাল ডিজিজের পেশেন্ট, সেই বিষয়টি মানুষের সামনে উপস্থাপিত করা। কিন্তু সে রাস্তায় কেউ গেল না। ছাত্রদের আমি খুব একটা দোষ দিতে পারি না, দেবও না, তার কারণ তারা তো এটা করতে রাস্তায় নামেনি। তারা সহসা তাদের একজন সহপাঠী নিয়ে এই রকম চরম মর্মান্তিক শোচনীয় পরিণতি দেখে আবেগের বশে রাস্তায় নেমেছে। তাদের যে কৌশল তারা নিয়েছিলেন আন্দোলন চালানোর, সেটা কিন্তু বুমেরাং হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। ফলে ওই একটা সম্ভাবনা যেটা তৈরি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু
যেহেতু তিনি আন্দোলন করে উঠে এসেছেন এবং মানুষের পালস খুব ভালো বোঝেন, অতএব তিনি যতটা সময় ব্যয় করে এবং গুরুত্ব দিয়ে আরজিকর আন্দোলনকে থামিয়ে দিতে বা তার গতি স্তিমিত করে দিতে একেবারে সুচারুভাবে পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনা রূপায়ণ করেছেন, আজকে তারই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একবার না পড়িলে দেখো শতবার। প্রথম কথা হচ্ছে, দেখুন, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে 10 বছর 15 বছর কোনো দল ক্ষমতায় থাকার পরে তাকে অনিবার্যভাবে সরিয়ে দেওয়া উচিত। তার কারণ, পাওয়ার করাপ্টস, অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউট। সংসদীয় গণতন্ত্রের মজাই হল যে একদল শাসক আসবে, তারা 5 বছর হোক 10 বছর হোক এমনকি 15 বছর পর্যন্ত শাসন করলেও করতে পারে, কিন্তু তারপরে তাদের বিরোধী আসনে বসতে হবে। একমাত্র এই পশ্চিমবঙ্গই আমি দেখেছি কিছুদিন আগে পর্যন্ত ওড়িশার নবীন পটনায়ক ছিলেন, বা তারও আগে টানা 15 বছর গুজরাটে মুখ্যমন্ত্রিত্ব করেছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মানুষ এমনই অলস যে একবার তারা কাউকে ক্ষমতায় আনলে সহসা তাকে ক্ষমতাচ্যুত করতে চান। বামফ্রন্টকে দেখুন, 9 করে 34টি বছর ক্ষমতায় রেখেছেন। গণতন্ত্রে 34টি বছর ক্ষমতায় রাখা একটা অভাবনীয় ঘটনা। সাধারণত স্বৈরাচারীরাও স্বৈরাচার কায়েম করে এতদিন ক্ষমতায় থাকতে পারে না, কিন্তু তারা ছিলেন। কিন্তু বামফ্রন্ট, যে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল আর যে বামফ্রন্ট ক্ষমতা থেকে বিদায় নিল, এই দুটো যদি আমি একটা ব্যক্তির সঙ্গে তুলনা করি, তাহলে একটাকে দেখে আরেকটাকে চেনাই যাবে। এবং এটা যে হয়েছিল তার কারণ হচ্ছে এতদিন ক্ষমতায় থাকার ফল। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে 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 সিপিএম ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছিল, মানুষের ব্যক্তিগত জীবনে প্রবেশ করেছিল, এবং আমি তার মধ্যে সেই লম্বা কাহিনীতে যাচ্ছি না। এবং যেটা আমাকেও খুব আশ্চর্য করেছে সেটা হচ্ছে 2011 সালে হেরে যাওয়া একটা দল, যে দলটার রেজিমেন্টেশন ছিল চোখ ধাঁধা, সংগঠনের বুনিয়াদ ছিল চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো, সেই দলটা 13 বছর পরে জাস্ট কর্পূরের মতো উবে গেল এবং পুরনো জনপ্রিয়তা ফিরে পাওয়া তো দূরস্থান, কমতে 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 ভোটের প্রাপ্ত সংখ্যা 4-5% নেমে এসেছে। এটা অকল্পনীয়। এটা কেন হয়েছে তা নিয়ে দেখুন পৃথক গবেষণা হওয়া প্রয়োজন। এম্পিরিক্যালি আমি অনেক কথা বলে দিতে পারি, কিন্তু সেটা হয়তো যথার্থ নাও হতে পারে। কিন্তু এই যে একটা ফেনোমেনা, গণতন্ত্রে কিন্তু চট করে এইভাবে একটা দল একটা নির্বাচনে হেরেছে বলে রাজ্যের রাজনীতি থেকে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এইরকম ব্যাপারও কিন্তু সচরাচর হয়। লুক অ্যাট বিজেপি ইন ওড়িশা। নবীন পটনায়ক কল্পনাও করতে পারেননি যে তার শাসনে একটা জ্যোতিচিহ্ন পড়বে, কিন্তু জ্যোতিচিহ্ন পড়ার সঙ্গে সঙ্গে তিনি কারেক্টিভ মেজার্স নিতে শুরু করেছেন এবং তার ফলও ফলতে শুরু করেছে। 1984 সালে
বিজেপি মাত্র 2টি লোকসভা আসনে জিততে পেরেছে। আর আজ সেই বিজেপির কলেবর কোথায় বৃদ্ধি পেয়েছে আপনারা দেখুন। একমাত্র দেখছি বাঙালিরা যেখানে কমিউনিস্ট পার্টি করেছে, সেই পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা, সেখানে একটা পতন প্রায় বিলুপ্তির পথে দলটাকে নিয়ে গেল। ত্রিপুরাতেও একই হাল, বাংলাতেও একই হাল। অতএব সিপিএম 2026, এমনকি 2029 বা তারপরে 2031-এও পশ্চিমবঙ্গে যেই শাসন করুক না কেন, তার বিকল্প হিসেবে মানুষের কাছে ফের স্বীকৃতি পাবে, এটা এর চেয়ে বড় দুরাশা আর কিছু হতে পারে না। বাকি রইল কংগ্রেস, বিজেপি। দেখুন, কংগ্রেস তো এখন সাইনবোর্ড সর্বোচ্চ দল, এটা বললেও খুব কম বলা হয়। আর এই ক্রাইসিস অফ আইডেন্টিটিতে ভুগতে 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 কংগ্রেস এখন আত্মপরিচয়টাও হারিয়ে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যখন খুশি কংগ্রেসকে দরকার পড়লে তাদেরকে সঙ্গে নেওয়া, আর বিজেপি নেতৃত্ব রেগে গেলে কংগ্রেসকে দূরে ফেলে দেওয়া, এই নীতি আজ নয়, বহুদিন ধরে চালিয়ে যাচ্ছে। ফলে এই রাজ্যে যারা কংগ্রেস করেন, এখনো পর্যন্ত যে কয়েকজন অবশিষ্ট আছেন, তারাও একটা প্রবল যন্ত্রণার মধ্যে আছেন যে তারা যা চান তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা মানেন না। একই কথা হঠাৎ করে প্রযোজ্য হয়ে উঠেছে এই রাজ্যের বিজেপি সম্পর্কে। 2014 সালের লোকসভা ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহ যখন টিএমসির দুর্নীতি, সারদা কেলেঙ্কারি, রোজভ্যালি কেলেঙ্কারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোটি টাকায় বিক্রি ইত্যাদির প্রসঙ্গ তুলে বাজার মাত করেছিলেন, তখন মানুষের মনে হয়েছিল যে এই দুর্নীতির অপ্রতিরোধ্য গতি বন্ধ করতে কেন্দ্রীয় সরকার হয়তোবা তৎপর হবে। 2014 পরে আজ 2024, 10টি বছর কেটে গেছে এবং সবকিছু জানা সত্ত্বেও, এমনকি তদন্তকারী সংস্থাদের কাছে একেবারে সর্বোচ্চ স্তরে তৃণমূলের নেতৃত্বের নানাবিধ ক্ষমার অযোগ্য দুর্নীতির তথ্য হাতে থাকা সত্ত্বেও যখন তারা কিছু করলেন না, তখন মনে হচ্ছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছাড়ার আগে কংগ্রেসের যা হাল হয়েছিল, আমাদের রাজ্য বিজেপির এবার সেই হালই হতে চলছে। অর্থাৎ রাজ্য কংগ্রেস সিপিএম এর বি টিম, অতএব তারা বিশ্বাসযোগ্য নয়, এই কথা বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় পৃথক দল গড়েছিলেন। এবং যেহেতু সিপিএম বিরোধী আন্দোলনে কংগ্রেসের অন্দরে তিনিই ছিলেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মুখ, বাকিদের অনেকেই যে যার মতো করে সিপিএম এর সঙ্গে সন্ধি করে, সমঝোতা করে তাদের অস্তিত্ব বজায় রেখেছিলেন। অতএব সিপিএম বিরোধী রাজ্যের যে মানুষ, তারা বিশ্বাস করতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই বিশ্বাসেরই দীর্ঘদিনের পরিশ্রমের সুফল তিনি পেলেন 2011 সালে। তাও কিন্তু একার মুরদে পাননি, একটা কোয়ালিশন গড়ে পেয়েছিলেন। পরে তার যেরকম স্বভাব, কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, যারা যারা তাকে
ওই 2011 সালে ক্ষমতায় আসতে সাহায্য করলো। একে একে প্রায় সবাইকে তিনি নিকেশ করে দিলেন। কিষেনজি নিকেশ হয়ে গেল, কংগ্রেসকে বার করে দিলেন, এসইউসিআই রইল না, পিডিএস রইল না। সুতরাং অন্যের ঘাড়ে নির্ভর করে এবং নিজের একটা অবিশ্বাস্য জনপ্রিয়তাকে পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এলেন। তখন কংগ্রেসি ভোটাররা একেবারে ব্লক শিফট করে গেলেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। আজকে অন্যভাবে সেই ইতিহাসের একটা পুনরাবৃত্তি কিন্তু হতে চলেছে। লোকে মনে করতে শুরু করেছে যে বিজেপিও আসলে টিএমসির বি টিম। একটি কথা সেই আমলে খুব চালু হয়েছিল, বাংলায় কুস্তি দিল্লিতে দোস্তি। সেটা এখন বিজেপি আর টিএমসির সম্পর্ক সম্বন্ধে মানুষের মনে ধীরে 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 বদ্ধমূল হতে হতে এখন সেটা প্রায় বিশ্বাসে পর্যবসিত হয়েছে। অতএব বিজেপির অন্দরে তাদের কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাব নিয়ে কোন রকম বিক্ষোভ নেই, অসন্তোষ নেই, ক্ষোভ নেই, এটা মনে করা খুব ভুল হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে? বাকি রইল টিএমসি। দেখুন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই প্রাইভেট লিমিটেড কোম্পানির দুই অংশীদারের মধ্যে এখন মুখ দেখা দেখি নেই, বরঞ্চ বড় অংশীদারকে দেখা যাচ্ছে ছোট অংশীদারের ডানা ছাটার জন্য শুধু তার একার নয়, তার চারপাশে যারা ঘুরঘুর করে বা এতদিন ধরে তোল্লা পেয়ে এসছে তাদের প্রত্যেককে সবক শেখানোর জন্য বড় শরিক এখন প্রায় উন্মাদ হয়ে উঠেছে। এবং ছোট শরিক লক্ষ্য করে দেখবেন তিনি নিজেকে সম্পূর্ণ মূল স্রোত থেকে দলের দূরে সরিয়ে রেখে প্রায় যেন মনে হচ্ছে অজ্ঞাতবাসে বাস করছেন, এইরকম একটা অবস্থা। একটা উদাহরণ হিসেবে আরজিকর আন্দোলনকেই ধরা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই আন্দোলনে তার অস্তিত্ব নড়ে যাচ্ছে বলে মনে করছেন, তখন কিন্তু তার ভাইপো তার পাশে দাঁড়ান। তিনি ডাক্তারদের আন্দোলন সমর্থন করেছিলেন। এইটুকু করলেও যথেষ্ট ছিল। তার কথাতেই বা আদেশেই যাই বলুন না কেন, বিনীত গোয়েল 14ই আগস্ট হঠাৎ করে আরজি করে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে না জানিয়ে। কিন্তু এসবের চেয়েও বড় কথা, তার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে আরজিকর আন্দোলনের বিরোধী কোন ছায়াই অভিষেক ফেলতে দেননি। আমার মতে রাজনৈতিকভাবে এর চাইতে তাৎপর্যপূর্ণ কিছু হতে পারে না। অর্থাৎ দলের নেত্রী যখন একটা আন্দোলনকে রিডিকিউল করার জন্য এবং যত রকম ভাবে হোক সায়াম দাম দণ্ড ভেদ চেষ্টা করে যাচ্ছেন এইটাকে, এই বিপদ থেকে দলকে বাঁচাতে, তখন যদি সেই দলেরই সেনাপতি ঠিক বিপরীত পথে হাঁটেন এবং সেটা নিজের কেন্দ্রে রূপায়ণ করেন, তাকে নীরব বিদ্রোহ ছাড়া আর কিছু বলা যায় কি? আজকেই দেখছিলাম নববর্ষের শুভেচ্ছার পোস্টারে একা অভিষেকের ছবি এবং সেখানে গণদেবতার কি সব আশীর্বাদ তিনি পেয়েছেন তার
সেই গর্বের কথাও ধ্বনিত হচ্ছে। আমার ধারণা এই প্রথম পশ্চিমবঙ্গে ইংরেজি নববর্ষে তৃণমূল কংগ্রেসের পোস্টারে দুজনের ছবি একসঙ্গে দেখা গেল না। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবেন সেখানে অভিষেক থাকবেন না, সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই শুরু হয়েছে। অতএব অভিষেক এখন যেখানে মমতা থাকবেন থাকুন, তিনি তার কেন্দ্রে, তৃণমূলটা তিনি, রাজ্য প্রশাসনটাও তিনি, তিনিই হচ্ছেন একটা সমান্তরাল রিপাবলিক অফ ডায়মন্ড হারবারের সর্বময় নেতা। এবং এই যে চির, এই চির আগামী দিনে কোন খাতে বইবে সেটা বলাও খুব কঠিন। দেখুন, ভালো হোক মন্দ হোক, গত 12-13 বছরে ক্ষমতায় আসার পরে তৃণমূল গোটা রাজ্য জুড়ে বহু যুবক নতুন করে এই দলে নাম লিখিয়েছে। অবশ্যই ক্ষমতায় থাকার তাড়নায়, কিছু পাওয়ার তাড়নায়, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে বন্দোবস্তে দলটাকে চালানোর চেষ্টা করছেন তাতে কিন্তু তারা অবরুদ্ধ বোধ করছেন। কেননা এই যে দলের বস্তা পচা বৃদ্ধতন্ত্রের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অবিশ্বাস্য নির্ভরশীলতা, এটা তরুণতর প্রজন্মের পক্ষে বলতে গেলে অসহ্য হয়ে উঠছে। অতএব নবীনে প্রবীণের যে দ্বন্দ্ব ভাইপো বনাম পিসির লড়াইয়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে, সেটা আগামী দিনে অন্য চেহারা নেবে না, সেই গ্যারেন্টিও কেউ দিতে পারে না। তার মানে কি দাঁড়াচ্ছে জানেন? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে কটি পদবাচ্য রাজনৈতিক দল আছে, তাদের প্রত্যেকটি দলে একটা বড় অংশ অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে। কোন দলে তাদের সংখ্যা বেশি, কোন দলে তাদের সংখ্যা তুলনায় কম। বিজেপির রাজ্য নেতাদের একটা বড় অংশ বিক্ষুব্ধ, কেননা তারা দেখেছেন এবং বুঝেছেন কেন্দ্রীয় নেতৃত্ব, when it comes to a choice between them and the Queen of Bengal, তারা কুইনের সঙ্গেই থাকবে। একইভাবে টিএমসির নবতর প্রজন্ম বুঝতে পারছে যে দিদিমণির নেতৃত্বাধীন টিএমসি মানে ওই সেই 1990-এর দশক থেকে যারা ক্ষমতা ভোগ করেই আসছে, তাদেরই রাজত্ব চলে যাওয়া, সেটা তারাও বরদাস্ত করতে পারছেন। যে কজন সামান্য এখনো কংগ্রেস করেন, তারাও বুঝতে পারছেন না যে এত অবজ্ঞা, এত অপমান সত্ত্বেও দিল্লির কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সমীহ করে কেন। বাকি রইল সিপিআইএম। আমি ব্যক্তিগতভাবে জানি সিপিএম যেভাবে কার্যত একটা নিবীর্য, একটা অচলায়তনে পরিণত হয়েছে এবং একেবারে অপদার্থ অক্ষম নেতৃত্বের কারণে ক্রমশ একেবারে ক্ষীণতনু থেকে আরো ক্ষীণতনু হতে হতে আজকে প্রায় মিলিয়ে যাওয়ার অবস্থা হয়েছে, তাতে কিন্তু সিপিএম এর তরুণতর প্রজন্মের একটা বড় অংশও বিক্ষুব্ধ। তার মানে
তার মানে জমি একটা কোনোভাবে তৈরি হচ্ছে। সেই জমিটায় ফসল কিভাবে ফলবে, চাষ কারা করবে, কে দেবে সার, কে দেবে বলদ, কে দেবে লাঙল, সেটা এখনো পর্যন্ত অপরিষ্কার। আর তারপরে আছে জনতার একটা সাবস্ট্যান্সিয়াল সেকশনের এই সরকারের তীব্র বিরোধিতা করার আকাঙ্ক্ষা। সুতরাং নতুন দল হওয়া শুধু আবশ্যক তাই নয়, নতুন দল হয়ে যেতেও পারে। নমস্কার, ভালো থাকবেন।